এক লাইনে বলতে গেলে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের মামলা যেটা সুপ্রিম কোর্টে উঠেছিল, সেখানে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাচ্ছেন কি পাচ্ছেন না সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত সেটা পরিষ্কার করেননি, বরং সেটা ঝুলিয়ে রেখেছেন। কিন্তু যেভাবে কেসটা এগোচ্ছে তাতে যেদিন ফাইনাল রায়টা সুপ্রিম কোর্ট দেবে সেদিন পড়তে পড়তে পার্থ চট্টোপাধ্যায় বলুন বা ওদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি বলুন, দুজনের জন্যেই একেবারে পর্যাপ্ত পরিমাণে ইট পাটকেল সেই অর্ডারের মধ্যে থাকবে, এইটুকু অন্তত বুঝতে পারা যাচ্ছে। তো পার্থ চট্টোপাধ্যায় জামিন যখন পেলেন না, তখন পার্থ চট্টোপাধ্যায়ের এই জামিনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টে কি হয়েছে না হয়েছে সেই নিয়ে একখানা গোটা পর্ব করছি। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কাউকে যে এইভাবে আদালত পেটাই পরোটা বানাতে পারে সেই যে অভিজ্ঞতা সুপ্রিম কোর্টে কি কি হয়েছে সেটা থেকে আমি চাই না আপনারা কেউ বঞ্চিত থাকুন, আমি চাই আপনারা সকলে সেটা জানুন। এবং তারই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী যে তুরুপের তাসটা সঙ্গে নিয়ে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে, যেটা তারা অর্পিতা মুখার্জি জামিন পাওয়ার পর থেকে বলে আসছেন যে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকা পেয়েছিল, অর্পিতা মুখোপাধ্যায় তো জামিন পেয়ে গেলেন, তাহলে এবারে তো পার্থ চট্টোপাধ্যায়ও সেই পথেই যাবেন, মানে অপার যখন জামিন পেয়ে গেছে অপার পায়ে পায়ে হেঁটে এবার ওদিকেই এগোবে, একেবারে কপি অ্যান্ড পেস্ট, পরীক্ষায় চোতা করার মতো একটা ব্যাপার হবে। এই যে যুক্তি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী খাড়া করছিলেন সুপ্রিম কোর্টে, সেটারও কি অবস্থা হয়েছে, কি গতি হয়েছে, সেটা থেকেও আমি চাই না আপনারা বঞ্চিত থাকুন, সেই কথাও অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমেই এটা এস্টাবলিশ করে দেওয়া উচিত যে ইডির আইনজীবী যিনি ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল, তিনি পরিষ্কার আজ সুপ্রিম কোর্টে বলেন যে দেখুন ধর্মাবতার, আমরা তো জামিনের বিরোধিতা অবশ্যই করছি, পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেবেন না। এবং তাছাড়া পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলে তো ব্যাপারটা এরকম নয় যে তিনি জেল থেকে ড্যাং করে বেরিয়ে যেতে পারবেন, সিবিআই এর কাস্টাডিতেও তিনি রয়েছেন, অতএব এখান থেকে বেল পেলেই যে তিনি বেরিয়ে যাবেন এমনটা কিন্তু নয়। এবার সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী হিসেবে কে দাঁড়িয়েছেন? মুকুল রোহাতগি। মুকুল রোহাতগি আদালতে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে বিচারপতিদের উদ্দেশ্যে বলছেন যে দেখুন ধর্মাবতার, আমার মক্কেলকে কিন্তু এবার বেল দেওয়াই উচিত, মুক্তি দেওয়াই উচিত। দেখুন ওনার বাড়ি থেকে কিন্তু টাকা পয়সা পাওয়া যায়নি, যার বাড়ি থেকে টাকা পয়সা পাওয়া গিয়েছিল সেই অর্পিতা মুখোপাধ্যায়, তিনি জামিনে মুক্তি পেয়েছেন। আগেই বললাম এটাই তার তুরুপের তাস, তাহলে আমার মক্কেলকে কেন আপনি ধরে রাখবেন? আর তাছাড়া তার বাড়ি থেকে তো টাকা পয়সা পাওয়া যায়নি, তাহলে আপনি কি করে সেই দোষে তাকে দুষ্ট বলতে পারেন বলুন তো? কি ধরনের অত্যাচার হচ্ছে আমার মক্কেলের সঙ্গে, কি ধরনের ব্যভিচার, অসহায় একটা মানুষ, তাকে এতদিন ধরে আটকে রাখা হয়েছে। এবার বিচারপতিরা এখানে যেটা বলেন, যে বেঞ্চে আজকে এই শুনানিটা হয়েছে সুপ্রিম কোর্টে, সেখানে ছিলেন মাননীয় বিচারপতি সূর্যকান্ত এবং মাননীয় বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া। এবার বিচারপতিরা বলেন যে মুকুলবাবু আপনি তো কালকের বাচ্চা নন, না মানে এগুলো কিন্তু বিচারপতিদের ডিরেক্ট কোর্ট নয়, তারা এক্স্যাক্টলি এই কথাগুলো বলেননি, তারা যে কথাগুলো বলেছেন তার ভাবটা যদি আমি আপনাদের বোঝাই তর্জমা করে তাহলে অনেকটা এরকমই দাঁড়ায়। মানে বিচারপতিরা যেগুলো বলেছেন তার ভাব অনেকটা এরকম যে আমরা তো কেউ কালকের বাচ্চা নই এবং আমরা এতটা গাড়ল বা এতটা বোকাও নই। আমরা জানি যে বেশ কিছু চুনোপুটি ছাড়া পেয়েছেন, কিন্তু চুনোপুটিদের ছাড়া হয়েছে মানেই এই মরশুমে যে রাঘব বোয়ালকেও ছেড়ে দিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা আমাদের নেই। এবং এরপরেই মুকুলবাবু, যিনি পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, তিনি আর্গিউ করে যান এবং তিনি বলতে থাকেন যে দেখুন আমার মক্কেলের বাড়ি থেকে তো টাকা পাওয়া যায়নি, তাহলে কি করে আপনি বলতে পারেন যে এই দোষে উনিও দোষী? এইখানে বিচারপতিরা রীতিমতো লস্ট ইট, তারা রীতিমতো প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে যান এবং সেখানেই তারা বলেন যে এটুকু বোঝার মতো বুদ্ধি আপনার নেই বা আমাদের নেই, এরকমটা তো নয় যে উনি কোনো এলেবেলে ব্যক্তি নয়, উনি একজন মন্ত্রী ছিলেন, আপনার মক্কেল একজন মন্ত্রী ছিলেন, তিনি অন্য কারোর বাড়িতে কাউকে ডামি সাজিয়ে তার বাড়িতে টাকা রেখে দিতেই পারেন, এটা না বোঝার মতো বুদ্ধি তো আপনার নেই এমনটা তো মনে হয় না। এবং এইখানেই যে কিকারটা আসছে, বেস্ট পার্ট, বিচারপতি বলছেন অন দ্য ফেস অফ ইট ইউ আর আ করাপ্ট পারসন, হোয়াট মেসেজ ইউ ওয়ান্ট আস টু সেন্ড টু দ্য সোসাইটি দ্যাট করাপ্ট পারসনস ক্যান গেট বেল লাইক দিস? বিচারপতি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বলছেন আপনার মক্কেলকে দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে তিনি একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তি অন দ্য ফেস অফ ইট। এবং তাহলে আপনি কি চান, আমরা সমাজে কি বার্তা দেবো যে এরকম দুর্নীতিগ্রস্ত লোকের এত সহজে বেল হয়ে যেতে পারে, এত সহজে তারা মুক্তি পেতে পারেন? এবং এরপরেই বিচারপতি সূর্যকান্ত যে কথাগুলো বলতে শুরু করেন, তিনি বলেন প্রপার্টিজ ওয়্যার পারচেসড ইন জয়েন্ট নেম অফ চ্যাটার্জি অ্যান্ড অর্পিতা, পার্থ চ্যাটার্জি এবং অর্পিতা মুখোপাধ্যায়। আফটার বিকামিং মিনিস্টার ইউ প্লেসড ডামি পারসনস, earlier you were yourself there, you are minister, obviously you are not going to order investigation against yourself. Investigation started only because of judicial intervention. Allegation is 28 crores have been recovered, of course they would not have been kept in residence. অর্থাৎ এখানে আপনি যে লুপহোলগুলোর কথা বলছেন
সেগুলো সবই যে লুপহোল তা তো নয়। উনি একজন মন্ত্রী ছিলেন, উনি নিজের বিরুদ্ধে তো তদন্ত শুরু করেননি, বলেননি যে এখানে তদন্ত করুন আপনারা, এখানে দুর্নীতি হচ্ছে। তদন্ত তখনই শুরু হয়েছে যখন আদালত হস্তক্ষেপ করেছে। এবং একজন মন্ত্রী হিসেবে আপনি নিজের বাড়িতে টাকা পয়সা রাখবেন না, কাউকে একটা ডামি সাজিয়ে তার বাড়িতে রাখবেন, এটা তো না বোঝার মতো নির্বুদ্ধিতা আমাদের কারুর মধ্যেই নেই। এবং তারই সঙ্গে তিনি বলছেন যে প্রপার্টিজ ওয়্যার পারচেজড, প্রপার্টি কেনা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের নামে। সব থেকে বড় কথা যেটা সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন সেটা হচ্ছে যে উনি একজন মন্ত্রী ছিলেন। মানে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগিকে উদ্দেশ্য করে বিচারপতিরা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি ওনার জামিন পাওয়ার জন্য হাজারটা কারণ দেখাতে পারেন, কেন ওনাকে আটকে রাখা হবে, ওনাকে ছেড়ে দিন, অমুকে অমুকে তো জামিন পেয়ে গেছে বলে আপনি হাজারটা উদাহরণ দেখাতে পারেন। কিন্তু আপনি এটা ভুলে যাবেন না যে উনি যে দোষটা করেছেন, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে তারও উদাহরণ নেই। আপনি এরকম উদাহরণ দেখাতে পারবেন? মন্ত্রী ছিলেন উনি, উনি কোনো এলেবেলে ব্যক্তি নয়, অসহায় কেউ নন যাকে আটকে রাখা হয়েছে, যার বিরুদ্ধে আসলে কোনো অভিযোগ নেই। একজন মন্ত্রী হয়ে এই সমস্ত কাজকর্ম তিনি করেছেন, এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। মানে পার্থ চট্টোপাধ্যায়ের এই কেসটা প্রথম থেকে, যেদিন থেকে শুরু হয়েছে তবে থেকে পশ্চিমবঙ্গের মানুষজনকে অনেক কিছু দেখিয়েছে, অনেক নতুন কিছু দেখিয়েছে। এইবার মনে হয় এটাও দেখিয়ে দিয়ে যাচ্ছে যে এই রকম দুর্নীতির অভিযোগ একজন মন্ত্রী করলে এবং বছরের পর বছর ধরে করলে এবং কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, তার সঙ্গে তার নাম জড়ালে আদালত পর্যন্ত বলতে বাধ্য হয় যে ভাই রে ভাই, আর কত তুমি মিথ্যে কথা বলবে, মানে যা খুশি তাই বলবে, আমরা এই চেয়ারটায় বসে আছি বলে তুমি যা খুশি তাই বলবে, যা শোনাবে আমাদের তাই বিশ্বাস করতে হবে, যা দেখাবে তাই দেখতে হবে, আমাদের নিজেদের যুক্তি বুদ্ধি বলে কিচ্ছু নেই। এইভাবে কে গুল মারে ভাই? কিন্তু সমস্যাটা হচ্ছে এই ধরনের কোনো খবর যখনই আমি আপনাদের সামনে তুলে ধরি তখনই দুটো জিনিস দেখতে পাওয়া যায়। এই ধরনের খবর সামনে আসার পরে একটা হয় যে এই যে বিচারপতি যিনি এরকম একটি মন্তব্য করেছেন সেই নিয়ে প্রচণ্ড চারিদিকে চর্চা শুরু হয়ে যায় এবং তারপরে রীতিমতো বিচারপতিরা এই ধরনের মন্তব্য করাটাকে একটা অভ্যাসে পরিণত করে ফেলেন। অথবা আরেকটা জিনিস দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে যে এইটার সঙ্গে সঙ্গে বিভিন্ন মানুষজন থাকেন, তারা এই বিচারপতিদের একেবারে ভগবান বানিয়ে ফেলেন। উনি আমাদের রক্ষাকর্তা, মা দুর্গা, উনি আমাদের রক্ষা করবেন, বাঁচাবেন, এই তো উনি বলেছেন, কি সাংঘাতিক করেছেন। এবং তারপর দেখা যায় যে সেই বিচারপতিরা এই কথাগুলোকে বলা, এই ধরনের পর্যবেক্ষণ রাখাকে হ্যাবিট করে ফেলেছেন। আর না হলে আরেক দিকে একদম এক্সট্রিম উল্টো দিকে দেখতে পাওয়া যায় যে কিছু মানুষজন বিরাট বড় বড় দীর্ঘশ্বাস ছাড়ছেন এবং বলছেন যে কি হবে, সব তো শুধুই কথার কথা, কোথাও কিছু হবে না, কোথাও কিছু এগোবে না। দেখুন, বিষয়টা হচ্ছে এই যে বিচারপতিরা এই মন্তব্যগুলো করেছেন, সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুধুমাত্র একদিক দিয়ে এই মন্তব্য করেছেন তা কিন্তু নয়, এর আগে উল্টো দিক দিয়েও কিন্তু তারা প্রশ্ন করেছেন, সাঁড়াশি দিয়ে চেপে ধরেছেন তারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। সেখানে ইডিকেও তারা প্রশ্ন করেছেন যে আপনারা কি হিসেবে বলছেন যে জামিন দেওয়া যাবে না, জামিনের বিরোধিতা আপনারা করছেন কিসের ওপর ভিত্তি করে, আপনাদের কনভিকশন রেট কত, আপনারা কজনকে দোষী সাব্যস্ত করতে পেরেছেন, এই হারটা কত। যদি 60-70% হয় কনভিকশন রেট তাহলে তো ঠিক আছে, তবু বোঝা যায়, কিন্তু আপনাদের কনভিকশন রেট তো প্রচণ্ড খারাপ। তাহলে কিসের ভিত্তিতে আপনারা বলছেন, কেন আপনারা এখন ট্রায়াল শুরু করতে পারেননি? তারই সঙ্গে বিচারপতি একথাও বলেন যে যদি এরপর দেখা যায় পার্থ চট্টোপাধ্যায় অপরাধ করেননি তখন আপনি কি করবেন? তাহলে এইখানে ইডিকেও জবাব দিতে হবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে দুদিন আগে যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ধ্যাতানি দিচ্ছিলেন, আজ তাহলে তাদের সুর বদলে গেল কেন? তারা আজ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীকে কেন ধ্যাতানি দিচ্ছেন? কি বদলে গেল? কোথায় পরিবর্তনটা হয়েছে? পরিবর্তন হচ্ছে একটা রিপোর্টের। দেখুন, এর আগে বিচারকরা ইডির কাছে জানতে চেয়েছিলেন যে তোমাদের কি বলার আছে বলো, যা যা প্রশ্ন করেছিলেন সেই অনুযায়ী রিপোর্ট জমা দিতে হবে। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সেই রিপোর্ট জমা দিয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের যা যা বলার আছে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী মুকুল রোহাতগি তিনিও সেই অনুযায়ী একখানা রিপোর্ট জমা দিয়েছেন। রিপোর্ট জমা দেওয়ার পরে 2রা ডিসেম্বর এই খবর সামনে এসেছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের এই শুনানি পিছিয়ে যাচ্ছে। কেন? কারণ বিচারপতিরা জানিয়েছিলেন যে এই রিপোর্ট পড়ে দেখতে তাদের কিছুটা সময় লাগবে এবং তারপর তারা এই শুনানিটা করতে পারবেন। ফাইনালি পিছিয়ে এসে আজ এই বিষয়টা আদালতে উঠেছিল এবং বিচারপতিরা এই সমস্ত মন্তব্য আজ সামনে রেখেছেন। কিন্তু এখানেই বলা উচিত, বিচারপতিরা এই মন্তব্যগুলো করেছেন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বলেই পার্থ চট্টোপাধ্যায়কে জামিনটা দেওয়া হবে না তারও কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এগুলো বিচারপতিদের পর্যবেক্ষণ, এর উপরে ভিত্তি করে তারা কোনো নির্দেশ সামনে রাখবেন এমনটা কিন্তু খুব একটা আশা করা যায় না। কারণ বিচারপতিরা একথাও বলেছেন, ইফ হি ইজ এন্টাইটেলড টু বেল হি ইজ এন্টাইটেলড, ডোন্ট সে হি ওয়ন্ট কাম আউট,
You don't know what trial court will do. Our court has held that deprivation of liberty for one day is a day too many. অর্থাৎ তুমি এটা বলতে পারো না যে না ওনাকে বেল দিও না, ওনাকে বের করো না, উনি বেরোতে পারবেন না, হি ওয়ন্ট কাম আউট, উনি কিছুতেই বাইরে আসবেন না, এটা তুমি বলতে পারো না। ওনার যদি জামিন পাওয়ার, মুক্তি পাওয়ার ওনার যদি অধিকার থাকে তাহলে সেই অধিকার ওনার আছে এবং উনি জামিন পাবেন। এবং একদিনও যদি দেখা যায় যে কারুর স্বাধীনতাকে খর্ব করে জোর করে আটকে রাখা হয়েছে তাহলে সেটাও কিন্তু সহ্য করা যায় না, একদিনও যদি সেটা হয়। বিচারপতিরা একথাও বলেছেন যে 2.5-3 বছর কিন্তু অনেকটা লম্বা সময়। ট্রায়াল কোর্টে কি হবে, কি প্রমাণিত হবে সেটা কেউ জানে না। যেটা এখানে হতে পারে সেটা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের কাজটা তাড়াতাড়ি করবে, চার্জশিট সব জমা দেবে, ট্রায়াল শুরু করবে, তা না হলে কারোর কিছু করার নেই। এইখানে এটাই হচ্ছে মূল কথা। বিচারপতিরা কিন্তু কিচ্ছু করতে পারবেন না, তাদের নিজেদের যা মনে হচ্ছে, তারা নিজেরা যেটা বুঝছেন সেটার উপর ভিত্তি করে তারা কোনো রায় দিতে পারবেন না, কোনো নির্দেশ, কোনো শাস্তি দিতে পারবেন না, যদি না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা তাদের ডিউটিটা সঠিকভাবে করে। কারণ তাদের সেই সমস্ত অপরাধের প্রমাণগুলো জোগাড় করতে হবে, আদালতে জমা দিতে হবে, ট্রায়াল শুরু করতে হবে এবং শাস্তি পাওয়াতে হবে। এই কাজটা তারা যদি করতে না পারেন তাহলে কিচ্ছু হবে না। একদিকে আপনি বিচারপতিদের ওপরে বন্দুক রেখে চালাতে পারেন, আরেকদিকে আপনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ঘাড়ে বন্দুক রেখে চালাতে পারেন, কিন্তু সদিচ্ছার অভাব থাকলে কোনোটাই হবে না। বিচারপতিরা চেয়ারে বসে বুঝতে পারেন যে এটা হয়েছে, ওটা হয়েছে, এমনটা হয়েছে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে তার সপক্ষে প্রমাণটা কিন্তু হাজির করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। কাজেই সেটা যদি না হয় কিছুই হবে না। এবং আমরা দেখেছি পশ্চিমবঙ্গের যে বিভিন্ন দুর্নীতির মামলাগুলো, সেখানে এই ধরনের কিচ্ছু হয়নি, কোথাও ট্রায়াল শুরু হচ্ছে না, কোথাও কেউ শাস্তি পাচ্ছে না, বরং এক এক করে সবাই জামিনে মুক্তি পেয়ে বেরিয়ে আসছেন। আবার আমাদের এই পশ্চিমবঙ্গেই আমরা দেখেছি একজন বিচারপতি যিনি বলছেন যে আমরা এই করব, ওই করব, শেষ দেখে ছাড়বো, একেবারে আমরা শাস্তি দেবই দেব, তিনি আবার বিচারপতির দায়িত্ব তার যেটা রয়েছে সেটা ছেড়ে দিয়ে রাজনৈতিক দলে যোগ দিয়ে সাংসদ হয়ে যাচ্ছেন। অতএব দুদিকই আমরা পশ্চিমবঙ্গের মানুষজন দেখে ফেলেছি। বিচারপতি বলছেন, অন দ্য ফেস অফ ইট ইউ আর আ করাপ্ট পারসন, হোয়াট মেসেজ উড ইউ ওয়ান্ট আস টু সেন্ড টু দ্য সোসাইটি দ্যাট করাপ্ট পারসনস ক্যান গেট বেল লাইক দিস? পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে সুপ্রিম কোর্টের বিচারপতিরা বলছেন যে আপাত দৃষ্টিতে দেখে বোঝা যাচ্ছে যে তুমি দুর্নীতি করেছো। আমরা কি সমাজের কাছে এই বার্তাটা দিতে পারি যে দুর্নীতি করলে এবং এইরকম বড় দুর্নীতি করলে এত তাড়াতাড়ি এত সহজে জামিনে তুমি মুক্ত হয়ে যেতে পারো? বিচারপতিরা এই কথা বলছেন যে আপাত দৃষ্টিতে আমাদের মনে হচ্ছে তোমরা দুর্নীতি করেছো। এটা শোনার পরেও যদি ইডি সিবিআই এর ঘুম না ভাঙে, তারা যদি নড়ে চড়ে না ওঠে এবং তারা যদি গিয়ে সমস্ত প্রমাণ জমা না করে এবং তারা যদি ট্রায়াল শুরু না করে, মানে শীঘ্র থেকে শীঘ্র তারা যদি ট্রায়াল শুরু না করে, তাহলে আজ আপনি বেলটা আটকে দিতে পারেন, কাল আপনি মুক্তি না দিতে পারেন, পরশু আপনি জামিন আটকে দিতে পারেন, কিন্তু তারপর আপনি কিন্তু আর আটকাতে পারবেন না। তারপর কিন্তু এরা বেরিয়েই যাবেন। এটাই সত্যি, এটাই হয় এবং এটাই হবে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।